মামার বাড়ি থেকে আসার পরের দিনই ছিল আমার বোনের বিয়ের পুজো। যে ব্যাপারটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা নিয়ম মেনে করা হয়। আমাদের গ্রামের বাসার মন্দিরে সব সময় মাকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, আর যার বিয়ে সে উপোস থেকে মার পুজো সম্পূর্ণ করে, এটাই হয়ে আসছে। আর এবারও সেই রকমই। তাই আমি আর পেও চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির ওইখানে মায়ের কাছে। এই কুলোটা দিয়ে এসেছিলাম আমার এক কাকাতো বোন, মানে আমার বাবুর পিস্তত ভাইয়ের মেয়ে, তাকে। ওই হচ্ছে বিয়ের সব পিঁড়ি, কুলা, কলসি, পান পাতা সব কিছু আর্ট করছিল। এটা একটা রিচুয়ালের কুলো ছিল, তাই এটাও দিয়ে আসলাম আর্ট করে দেওয়ার জন্য। ও ভীষণ ভালো আর্ট করছিল। না হলে এই লাস্ট মোমেন্টে বসে বসে এগুলো পিউ আর কৃপাকেই করতে হতো, আমি আর্ট ওরকম পারি না। আর এই তো এখন বসে আছি কর্তা মশাইয়ের জন্য। এদিকে আস, টাকা টাকা স্নান করবা না? না দেখছো মা কালী তোমার কেমনে ডুবাইছে, এটারই কয়। পিউ অলরেডি একবার বাসা থেকে স্নান করে এসেছে, কিন্তু এখানে আসার পর কোনো একটা ভুল ভ্রান্তি হয়েছিল, যে কারণে ঠাকুর মশাই ওকে বলেছে আবার যেন স্নান করে আসে, সো অঞ্জলি দিবে, পূজাতে বসবে। এখানের মা ভীষণ জাগ্রত, তাই সব কিছু অনেক স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আর এই সময়টায় ওর শরীর ভীষণ খারাপ ছিল, জ্বর ছিল, তার উপর তো ডাবল স্নান করতে হয়েছিল, ওর শরীর আরো খারাপ হয়ে গিয়েছিল। এরপর এই তো মায়ের কৃপায় খুব সুন্দরভাবে পুজো পত্র দেওয়া হলো। এই তো এরপর এখানে হচ্ছে অঞ্জলি দিচ্ছিল, তারপর হচ্ছে প্রসাদ বিতরণ। ওইখানে প্রসাদ নিয়ে ফাইনালি উপোস ভাঙা হলো। আমি যদিও উপোস ছিলাম না, আমি ঘুম থেকে উঠেই চা খেয়েছিলাম, আমার এখানে আসার কোনো কথাই ছিল না। আমি ভেবেছিলাম এই পুরো দিনটা আমি ঘুমাবো, অনেক ঘুমাবো, অনেক ঘুমাবো। আর এই যে এই রাস্তা দিয়ে সোজা দিয়ে হাতের ডান সাইডে হচ্ছে আমার দাদুর আরেকটা ভিটে। আগের বাড়ি ঘর দৌড়গুলো এখনো আছে, যদি ওই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর এই তো ভোগের প্রসাদ খেলাম। এরপর আমরা গেলাম হচ্ছে জেঠিমনির বাসায়। ওইখানে যাওয়ার পর জেঠিমনি আমাদেরকে চা করে দেয়। আর সবার যে কি পরিমাণ ঠান্ডা লেগেছিল ওই সময়টায়, পিওর বেশি, আমারও ছিল হালকা পাতলা, আর সেই সঙ্গে কালো জিরাও দিয়েছিল। আর এই যে মুড়ি দিয়ে চা খাচ্ছিলাম, আর এই সব মুড়ি আমি একা একাই খেয়েছি। এর মাঝে তো আমি একটা বিশাল ঘুম দিয়ে ফেলেছিলাম, আমার এত বেশি ক্লান্ত লাগছিল। আর জেঠিমনি এত কিছু রান্না বান্না করেছে, এত খেয়েছি যে এই জলপাইয়ের টক আর তখন খাওয়া হয়নি, তার একটু পরে আমি হেঁটে হেঁটে এই টকটা খাচ্ছিলাম। ওই সময়টাই ভালো লাগছিল। সকাল 10টা কি 11টার দিকে এসেছি, আর এই সময়টা একদম বিকেল নেমে গিয়েছে। বাইরে আলো আলো দেখা গেল, একটু পরে হুশ করে সন্ধে নেমে আসবে। আর এখন হচ্ছে ফাইনালি আমরা বাসার দিকে রওনা দিলাম। যদিও বেশি সময় লাগে না, এখান থেকে আমাদের বাসায় অটোতে 10-15 মিনিট লাগে ম্যাক্সিমাম। আর শেষ বিকেলের সুন্দর নরম রোদটা যে কি ভালো লাগছিল। হাতে সময় ছিল না, না হলে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম। তবে এই যে রোদ দেখা যাচ্ছে না, এটা এক নিমিষে অন্ধকার নামিয়ে দিবে। এই ধান ক্ষেতটা দেখতে যে কি সুন্দর লাগছিল, রোদগুলো পড়ছিল আর ছকছক করছিল চারপাশটা। রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অটো পেয়েছিলাম, তারপরে এই তো অটো করে বাসায় চলে আসলাম। আর এর পরের দিন আমি আবার ঢাকা যাই। আমার যে কি কষ্ট হয়েছিল ঘুম থেকে উঠতে, কোনো মতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি। এরপর আর কি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা চলে আসলাম। তারপর বাসায় যেয়ে ফ্রেশ হয়ে এইবার এই এক কাটটি শাড়ি নিয়ে যাচ্ছি ফেরত দেওয়ার জন্য। আর তার আগে হচ্ছে খাবার খেয়ে নিলাম। আমার কি যে ভীষণ ঘুম পাচ্ছিল, আমি বলে বোঝাতেই পারবো না। পুরো খাবার তো শেষই করতে পারছিলাম না। তারপরে ফাইনালি আমি চা খেলাম। চা খাওয়ার পর আমার একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল। এই তো আরাম করে চা খেয়ে বের হয়ে গেলাম আমার যেই কাজ ছিল সেগুলো
কোনো মতে কিছুটা শেষ করেছি, সব কিছু এখনো শেষ হয়নি। এই হলো তার পরের দিন। ওই দিন ছিল একাদশী, আমি একটু মন্দিরে গিয়েছিলাম, সেই সঙ্গে গীতা জয়ন্তীও ছিল। এরপর প্রসাদ খেয়ে এদিক সেদিক মন্দিরে একটু ঘোরাঘুরি করে আমার বাকি যে পেন্ডিং কাজ ছিল ওইগুলো শেষ করলাম। এরপর দিন ফাইনালি আমি বাড়িতে আসি, আর আসার পর এই সবাইকে সব কিছু দেখাচ্ছিলাম ফাইনালি কি কি নিয়ে আসলাম, আর কোনো কিছু বাদ পড়লো কিনা এগুলোই চেক করছিলাম। আর এই সব কিছু সর্ট করতে করতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যের পর আমি আর মা কিছু নিমন্ত্রণ ছিল সেগুলো করতে যাই, আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ক্লিপ। মা একদম চা করে নিয়ে এসে আমাকে ঘুম থেকে তুলেছে। এই সকালবেলার সময়টা আমার ভীষণ প্রিয়, যখন আমরা সবাই বসে একসঙ্গে চা খাই আর গল্প করি। মানে এটা কেবল আমি বাসায় গেলেই হয়, না হলে তো ওরা কেউই চা খায় না। তার কিছু পরে আমি বাবুর সঙ্গে গিয়েছিলাম যেখানে প্রোগ্রামগুলো হবে ওই জায়গাটা দেখতে। কাজপত্র শুরু হয়ে গিয়েছে, সেগুলো কতদূর কি ওগুলো দেখতেই গিয়েছিলাম। এর মাঝে একবার আমার বান্ধবীর মায়ের কাছেও যাই, আমাকে চা করে দিয়েছিল, আমি চা খেয়ে তারপরে আসি। আর কিছু নিমন্ত্রণ ছিল সেগুলো সেরে আসি। আর তখন হচ্ছে বাজে 9:30 কি 9:45 মতো। আমি পায়েস করছিলাম ফাইনালি। আজকে হচ্ছে আমার বোনকে আমরা একটু গুছিয়ে খাওয়ানোর প্ল্যান করেছি, যদিও আমার খুব ইচ্ছে ছিল সব কিছু নিজের হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু ওই সময় সুযোগ কিছুই হয়নি। আমি কেবল পায়েসটাই রান্না করেছিলাম, মা এটা আমার জন্য রেখে দিয়েছিল। আর সব কিছু আমি মাকে যা যা বলেছি, মা সব সারা দিন এত কষ্ট করে রান্না করেছে। মা ছাড়া এই পুরো ব্যাপারটা সম্ভবই হতো না, আর আমার এই শখটা শখের মতোই থেকে যেত। মা আর আমি দুইজন মিলেই অনেক কিছু প্ল্যান করেছিলাম, সব কিছু সুন্দরভাবে না হলেও যতটুকু হয়েছে ততটুকুতেই আমি অনেক বেশি হ্যাপি। তখন রাত 11টা বাজে, আর ওই সময় ওকে হচ্ছে খাওয়ানোর জন্য বসানো হয়েছে ফাইনালি। ওর শরীরটা অনেক খারাপ ছিল, আর এই আদর আদর ভিডিওগুলো দেখতে দেখতে এখন আমার অনেক বেশি ইমোশনাল লাগছে। সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না, একদম দৌড়াচ্ছে, আমার এটাই ফিল হয়। আবার মাঝে মাঝে মনে হয় সময় একদম থেমে আছে। এই তো যে ব্যাপারগুলো হয়, মা হচ্ছে ওকে আশীর্বাদ করে, তারপর পায়েস খাওয়ায়। এরপর আমি কৃপা আমরা ওকে খাওয়াই। কি যে ক্লান্ত ছিলাম এই সময়টাই আমরা সবাই। আর আমি ওই সময়টাতে বসে বসেও ফাজলামো করছিলাম। আমি ওকে বলছিলাম তুই কিন্তু এটা একদম খাবি না, এটা আমার মায়ের পছন্দের মিষ্টি, মা খাবে। এই তো এরপরে ফাইনালি আমরা সবাই খাওয়া দাওয়া করি, আর তখন প্রায় 2টা বাজে। আমি মায়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছিলাম, কেননা আমি জানি কালকে থেকে মা ভীষণ ব্যস্ত থাকবে। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।